প্রত্যেক রমাদান আসলে বাবার কথা খুব মনে পড়ে। আমার কি রে জানি প্রত্যেক রমাদান আসলে বাবার কথা খুবই মনে পড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে প্রত্যেক রমজানে মোটামুটি মানুষকে একটু হেল্প করার জন্য চেষ্টা করি। এবারও চেষ্টা করতেছি বলতে প্রথম অবস্থায় একটা সিদ্ধান্ত নিলাম যে হচ্ছে যে 20 জনকে মানে ইফতারি আইটেম দেওয়া যাক, এরকম একটা সিদ্ধান্ত নিলাম। তো ইফতারি আইটেম হচ্ছে যে 20 জনের জন্য অলরেডি সংগ্রহ করা হয়ে গেছে। পরবর্তীতে আরেকটা আরেকটা মাধ্যমে আরো 20 জনের ইফতারি দেওয়ার জন্য সবকিছু কমপ্লিট হইলো, কথাবার্তা। তারপর হচ্ছে কি টোটাল হচ্ছে 40 জন। আসলে প্রত্যেক রমজানে চেষ্টা করি মূলত অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, টুকটাক কিছু দিয়ে হলেও পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি প্রত্যেক রমজানে। মূলত ভিডিওটা শেয়ার করা এই কারণে, আসলে প্রত্যেক রমজানে বাবার মাধ্যমে দেওয়া হয়। আজকে হচ্ছে প্রায় কয়েকটা রমজান হচ্ছে বাপ চলে গেছে, আল্লাহ ডাকে সারা দেশে চলে গেছে বাপ। তো এটার জন্য আসলে খুব খারাপ লাগে যে বাপ যে ছিল ওই সময় বাপে এগুলা বন্টন করতো। তারপর হচ্ছে যে আপনার কি বলে, বাপে সুন্দরভাবে এগুলা সবকিছু বন্টন করে তারপরে মানুষের মাঝে বিলাই দিত আর কি। এখন একটাই রমাদান আসলে প্রত্যেকদিন একটাই খারাপ লাগে কি, এটা হচ্ছে প্রত্যেক রমাদান আসলে বাবার কথা খুব মনে পড়ে। আমার কি রে জানি প্রত্যেক রমাদান আসলে বাবার কথা খুবই মনে পড়ে। বলতে পারতেছি না আসলে রমাদানটা আসলে কেন জানি খুবই মনে পড়ে বাবার কথা। এখন বুঝতেছি আসলে বাবা যে চলে গেছে, এখন বুঝতেছি আসলে কিরকম লাগতেছে মূলত বাবা যে চলে গেছে। তো আজকে গতকালকে ফ্যামিলি থেকে শুনি যে গতকালকে সিদ্ধান্ত করলাম আর কি যে মানুষদেরকে কিছু দেওয়ার চেষ্টা করি। এর আগে কোনো প্ল্যান করছি না, একটু যায় ঝামেলা চলতেছে, আর্থিক দিক দিয়ে একটু যায় ঝামেলা চলতেছে, এই কারণে কোনো প্ল্যান করছি না। হঠাৎ মনে হলো আসলে বাবা যদি থাকতো তাহলে হয়তো অনেক রিকোয়েস্ট করতো যে বাবু মানুষদেরকে কিছু হেল্প কর। তো এই কারণে এইবারও আলহামদুলিল্লাহ প্রায় 40 জনের একটা এস্টিমেট করলাম। এই কারণে বলতেছি আসলে বাবা যে চলে গেল এখানে কয়েকটা কারণ আছে। কারণ বলতে আবারও বলি, প্রথম দেওয়ার কোনো প্ল্যানই ছিল না মূলত আমাদের, ওই যে আর্থিক সমস্যা এই কারণে। তো পরবর্তীতে বলবেন যে আসলে দেওয়া যাক। পরবর্তী ফ্যামিলি থেকে গতকালকে আগের দিন হচ্ছে ফ্যামিলি থেকে শুনি যে মানুষ অনেক আসা যাওয়া করতেছে। প্রথম আব্বা থাকতে হচ্ছে যে প্রথম দিয়ে আসছে ইফতারি। তো সবাই ইফতারির জন্য বাড়িতে আসতেছে এক এক করে। তারপরে ওদেরকে যদি মানা করে যে এইবারকে দেওয়া হবে না, তো ওরা আসলে মন খারাপ করে চলে যায়। তারপর হচ্ছে যে ওরা একটা কথাই বলে যে বাবা যে ছিল ওই সময় কন্টিনিউ দিয়ে আসছি এগুলা, তারপর হচ্ছে যে কন্টিনিউ দিয়ে আসছি ওই সময়, আর এখন নাকি এখন যে দেবো না বলতেছে এটা তারা বিশ্বাস করতে পারতেছে না।
আসলে মধ্যে প্রত্যেক রমাদানে চেষ্টা করে কিছু না কিছু দেওয়ার জন্য আর কি। এই কারণে মূলত আজকে 2 দিনে সিদ্ধান্ত করলাম যে না 40 জন দেওয়ার প্ল্যান করলাম। তো এই কারণে আসলে রমজান না আসলে ভাইয়ের কথা খুব মনে পড়ে। আমার যে সময় মনে পড়ে আমি বাবারে বলতাম পারতেছি রে, ভিডিওটা আসলে শেয়ার করার কোনো প্ল্যান ছিল না আমার। যাদের বাবা আছে বাবাকে সম্মান দেওয়ার জন্য একটু হলে চেষ্টা করেন, ভালোভাবে ভালো ব্যবহার করার চেষ্টা করেন। মূলত এই যে অবস্থা, আমার কেন জানি রমাদানটা আসলে আমার কেন জানি অতিরিক্ত খারাপ লাগে বাবার জন্য। তো আরেকটা হচ্ছে বাবা জাওয়ানের বাবা যে আল্লাহ যে চলে গেল অসুস্থ হয়ে, বাবার মৃত্যুবরণ হয়েছে, এটার জন্য একটু শেয়ার করি। আমার হচ্ছে 2 ভাই 1 বোন, তারপর হচ্ছে বাবা মা প্রথমে, তারপরে আমরা 2 ভাই 1 বোন। তো আমার বোনও থাকে কাতারে, আমিও থাকি কাতারে, ছোট ভাই থাকে কাতারে। বাবার সাথে প্রবাসে থাকার কারণে খুব অল্প টাইম বাবার সাথে দেখা বা কথাবার্তা হইতো। পরবর্তীতে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়। অসুস্থ হওয়ার পর হচ্ছে হসপিটালে নেওয়া হয় আমরা সবাই কাতারে। তারপরে অতিরিক্ত খারাপ অবস্থা চলে যাচ্ছে আর কি। তারপরে আমি হঠাৎ ইমার্জেন্সি টিকিট কেটে দেশে গেলাম। দেশে মূলত লোক আছে। আমার একটা ফ্রেন্ডের হয়, ও হচ্ছে অনেক হেল্প করছে। আমি কাতার থাকা অবস্থা, প্রথম অবস্থা আর কি। তারপর হচ্ছে ঋতর ভাই, নেসার ভাই অনেক হেল্প করছে তারা আসলে প্রথম অবস্থায়। তো এইভাবে হঠাৎ বাবা কয়েকদিনের মধ্যে অনেক অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি ইমার্জেন্সি টিকিট কেটে যাই। যাওয়ার পর এয়ারপোর্ট থেকে সরাসরি হসপিটালে চলে যাই। হসপিটালে চলে যাওয়ার কারণ হচ্ছে যে বাবা হসপিটালে কুমিল্লাতে, আমাদের বাড়ি হচ্ছে কুমিল্লা বোরা থানা চলম আর কি। তো তারপর সরাসরি এয়ারপোর্টে চলে যায়। এয়ারপোর্ট থেকে সরাসরি বাংলাদেশে, কাতার থেকে বাংলাদেশে যাই। যাওয়ার পর হচ্ছে এয়ারপোর্টে চলে যায়। এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি হসপিটালে যাই। যাওয়ার পর হচ্ছে যে বাবারে দেখে মনটা এত খারাপ হয়েছে বলার ভাষা নাই। আমি আসলে কান্না লাগে কথাও করতে পারতেছি না, এমন অবস্থা আমার। তো ওই সময় আমি গিয়ে কথা বলতে পারছি বাবার সাথে। তারপর হচ্ছে 2-1 দিন যাওয়ার পর অনেক টেস্ট করালাম। টেস্ট করানোর পরে একটা খারাপ একটা সংবাদ আসলো যে ডাক্তার বলতেছে না। তারপর অনেক রিকোয়েস্ট করছি ডাক্তারে, আমরা পরিচিত একটা ডাক্তার। তারপর হচ্ছে অনেক রিকোয়েস্ট করার পর হঠাৎ আমি দেশে গেছি বিদেশ থেকে, কারণে বলতেছে না। তারপরে রিকোয়েস্ট করার পর বলছে যে তোমার বাপের এই সমস্যা, বর্তমানে এই রোগ ধরা পড়ছে, হচ্ছে যে যেটা কি ক্যান্সার, বর্তমানে অতিরিক্ত সবার মাঝে ছড়াইতেছে আর কি। তো এইটা শুনিয়া এতটা খারাপ লাগছে বলার ভাষা নেই। তারপর ডাক্তার বলছে যে কুমিল্লাতে রাখো না, তোমরা ঢাকাতে নিয়ে যাও। তো আমরা প্ল্যান করছি ঢাকাতে নিয়ে যাব, কিন্তু এত স্পিরিটে যে বাবা চলে যাবে, অল্প সময়ের ভিতরে যে বাবা চলে যাইব, এটা কখনো কল্পনা করছি না আমরা। এত স্পিডে চলে যাবে কয়েকদিনের মধ্যে। তো আসলে তখন হচ্ছে যে ওই যে ডাক্তার যে বললো যে ক্যান্সার হয়েছে, ওই সময় হচ্ছে যে এত খারাপ লাগছে বলার ভাষা নাই। দুপুর বেলা বাবারে শোনাইছি না যে আসলে এই অবস্থা, আপনার এই অবস্থা এই অসুস্থ। বাবারে শোনাই না, বাবারে রোমো রাইকা বারিন্দার কাছে যখন আইছি, তখন হচ্ছে যে আমার বড় কাতারে, ছোট ভাইয়া কাতারে।
বাবার বয়সটা হচ্ছে বেশি হয়েছিল যখন এই কথাটা শুনলাম যে ক্যান্সার। আল্লাহ থেকে তাকাইয়া বলছে যে আল্লাহ তুমি কেন এই রোগটা দিলা। অন্য তো মানে মনের শান্ত দিতে পারতেছি না। বলছি যে অন্যটা রোগ দিতে পারতা যে এত কম সময়ের ভিতরে তুমি আমাদের মাঝ থেকে বাবারে নিয়ে যাবে। তো এটার জন্য আসলে খুব খারাপ লাগলো পুরো আল্লাহ দিকে তাকাইয়া মানে রুম থেকে বাড়িতে যাই সে পুরো আল্লাহ তাকে বললাম যে আসলে কেন এই জিনিসটা দেওয়া হলো। তারপর হচ্ছে মনে অনেক শান্ত করলাম। মাও কাঁদতেছে। মাও কাঁদতেছে। আমরা ধরে যে কথাটা শোনার পর মনে অনেক শক্ত করলাম যে বাপের বড় ছেলে অনেক শক্ত হতে হবে। বোন কাতারে ভাইও কাতারে। পরবর্তীতে এটা শূন্য মানতে পারলাম না জিনিসে। তারপরে ঢাকা নেওয়ার জন্য সিদ্ধান্ত করলাম ইমার্জেন্সি ঢাকা নিয়ে যাব। পরবর্তীতে ঢাকা নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করলাম হঠাৎ। তারপরে আব্বারে বললাম যে আমি কুমিল্লাতে তো হইতেছে না, ঢাকা নিয়ে যাবো। আমি ঢাকা নিয়ে ভালো একটা আছে মানে ভালো ডাক্তারের মাধ্যমে আপনাদের চিকিৎসা করবো। তো এই কথা কোয়ার পর হচ্ছে যে বাপ হচ্ছে যে বলতেছে যে আমি এখন কুমিল্লা থেকে চাইছিলাম যে কুমিল্লা থেকে ডিরেক্ট মানে ঢাকা লয়ে যাই কেমন আর কি। তো বাবা বলতেছে আসলে আমি ঢাকা এখন যাবো না, আমি আগে বাড়িতে যাবো। আসলে ভাই যে হায়াতরা যে এত অল্প মানে হয়তো বাপ বুঝতে পারছে যে ভাইয়ের হায়াত খুবই কম। তো তারপর হচ্ছে যে কোনোভাবে ঢাকা ওইখান থেকে কুমিল্লাতে কোনোভাবে ঢাকা যাবে না, সে বাড়িতে আসবে। তো তারপর হচ্ছে যে ওই সময় হচ্ছে যে একটু একটু কথা বলতে পারে যে সময় কুমিল্লা ছিল। তখন কুমিল্লা থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে হচ্ছে যে বাড়িতে আনলাম। আনার পর মানে হ্যার হচ্ছে যে হ্যাঁ বাড়িতে মানে আসবো যে মূলত আসার কারণ হচ্ছে হ্যার মার সাথে দেখা করব। আসলে এটা তো একমাত্র হ্যাঁ জানতো যে আসলে মূলত বেশি দিন থাকবে না বা দুনিয়াতে বা উপরাল্লাহ এভাবে লিখে রাখছে। তারপরে বাড়িতে আসলে বলছে যে আমি মার সাথে দেখা করবো। তারপরে যে আমি বাড়ি থেকে ঢাকা যাবো। তারপরে সারাটা রাত হচ্ছে যে রাত্রে আনলাম 10টা বাজে। যখন অ্যাম্বুলেন্সে ডাক হচ্ছে তখন অনেক মানুষ ছুটাছুটি করে বাবারে দেখতে আছে বাড়িতে। একটা মানুষও বলতে পারবে না, গ্রামের একটা মানুষ বলতে পারবে যে বাপ কারোর সাথে খারাপ ব্যবহার করছে। এই রাত্রে সবাই তারপরে জানছে যে বাইরে মানে ঢাকা নিয়ে যাবো সকালে ফার্স্ট টিভে। তখন মানুষ ছুটাছুটি করে বাইরে দেখতে আসছে এই রাত্রে। তারপর হচ্ছে বাপের এদিনকে রাত্রে এত পরিমাণ কষ্ট হয়েছে বলার ভাষা নাই। আমি মায়ের কষ্ট দেখে আমি বলছি আল্লাহ তুই বাইরে এত কষ্ট না দিয়ে তোমার যদি হায় যদি না তাই তুমি নিয়ে যাবো আমার। কারণ মায়ের এত কষ্ট আমার সহ্য হয় না। মা শুধু কান্না করে। তারপর হচ্ছে বোন হচ্ছে কাতারে, ভাইও কাতারে, তারাও কান্না করে। তারা ফোন দিয়ে শুধু বলে যে কি অবস্থা কি অবস্থা। আসলে একমাত্র আমি তো জানি যে কি অবস্থা বাপের যে অবস্থা। পরবর্তীতে যাকে রাত্রে কাটলো দিনের বেলা ভোরে যে অ্যাম্বুলেন্স দিয়ে আনছি এই অ্যাম্বুলেন্সে আবার দিনের বেলা বলছি যে সকালবেলা ফার্স্ট ট্রিপে ঢাকা নিয়ে চালাবে। তারপরে ঢাকা মহাখালী মনে হয় ক্যান্সার হসপিটালে নিয়ে গেলাম।
নিয়ে যাওয়ার পর অনেক টেস্ট করলো, এসব বাবা মোটামুটি সুস্থ। সুস্থ বলতে মানে ওই যে ক্যান্সার একটা ব্যথা আছে, ব্যথাটা অতিরিক্ত যখন উঠতো তখন বাবা টিকতে পারতো না, এমন অবস্থা। তো ব্যথাটা যখন উঠতো, ওঠার পর হচ্ছে যে এত পরিমাণ খারাপ লাগতো, আমার বলা ভাষা না। ওই যে একটাকে বললাম আল্লাহ থেকে, তাকে আল্লাহ বলছি যদি আল্লাহ তুমি যদি নিয়ে যেতে চাও তাহলে তুমি নিয়ে যাও, আমার কোনো ছেলে হিসেবে কোনো দায় দেবী নাই, মানে কোনো রিকোয়েস্ট নাই তোমার কাছে। তো এইভাবে পরে ঢাকা নিয়ে গেলাম। ঢাকা নিয়ে যাওয়ার পর অতিরিক্ত ব্যথা, বাবার হঠাৎ ব্যথা ওঠে, ব্যথা ওঠার পর মানে আর পারতেছে না থাকতে। তো এইভাবে এইভাবে তারপর হচ্ছে যে ওইখানে ডাক্তার ব্যথার একটা ইঞ্জেকশন দিছে যে হাড়ের ভিতরে, মানে মাজার মধ্যে আর কি। ইঞ্জেকশনটা দিতে মানে এত পরিমাণ কষ্ট, মানে বলার ভাষা নাই। আমি সাথে ছিলাম, একদম সাথে, সব কাজে আমি সাথে ছিলাম। তারপর বাবার ইঞ্জেকশন দিল, দেওয়ার পর একটু ঠান্ডা হলো। তো ওইখানে সরকারি কাজ আছে মানে একটু স্লো। পরবর্তীতে বলতেছে আজকে হবে না, কালকে আবার ডাক্তার দেখানো লাগবে, এভাবে এভাবে মূলত প্রসেস। তারপরে একটা রুম নিলাম। এটা মূলত সবাই কাজটা করে, মূলত যারা ওখানে ক্যান্সার হসপিটাল যায়। তো রুম নেওয়ার পর একদিন একদিন রুম নিলাম, একদিন মোটামুটি ভালো ছিল। এর পরের দিন মূলত এত পরিমাণ বাবার অবস্থা হঠাৎ খারাপ হয়েছে। তো হঠাৎ খারাপ হওয়ার কারণে ভাবছি যে এখানে রাখবো না, প্রাইভেট হসপিটালে নিয়ে যাবো। তারপর হচ্ছে কাকরাইলে মনে হয় ইসলামিক অ্যান্ড একটা হসপিটাল আছে, ওইটার মধ্যে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর তারপরে ভর্তি করলাম। ভর্তি করার পর ওইখানে আরো টেস্ট করলো। মাঝখান দিয়ে বলতেছি যে ওইখানে আমরা যে ছিলাম, ওইখানে নেওয়ার আগে, প্রাইভেট হসপিটালে নেওয়ার আগে তো ইমার্জেন্সি হচ্ছে ছোট ভাই আসলো। ছোট ভাই আইসা মানে বাবার সাথে কথা বলতে পারছে না। তো ছোট ভাই যখন আসলো, বাবার সাথে কথা বলতে পারছে না, খুব খারাপ লাগলো এটা। ছোট ভাই এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি চলে আসলো হসপিটালে। আসলে এগুলা কথা বলতেছে এই কারণে রমজান রমজান আসলে আসলে বাবার কথা মনে পড়ে, এই কারণে একটু শেয়ার করলাম। ছোট ভাই ডিরেক্টলি এয়ারপোর্ট থেকে হসপিটালে চলে আসলো মহাখালীতে। তো হসপিটালে আসার পর এসুম বাবার জবানটা বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারতেছে না। ছোট ভাই দেখে হঠাৎ মানে এত পরিমাণ কান্না করছে বলা ভাষায়। তারপরে অনেক কান্নাকাটি করার পরে অনেক সান্ত্বনা দিলাম যে ধৈর্য ধর, আসলে এরকম করলে কিভাবে কেউ পরে মা আবার অসুস্থ হয়ে যাব। তারপর ওইখান থেকে প্রাইভেট হসপিটালে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ওইখানে ওইখানে ডাক্তার কিছুরি টেস্ট দিল, টেস্ট করালাম। মানে টেস্ট করানোর পর হচ্ছে যে ডাক্তার আমার মানে পার্সোনাল ভাবে আমার ডাক দিয়ে নিয়ে বলে যে আসলে আইসিইউতে ভর্তি করা লাগবো, তোমরা কি বলো, অবস্থা বেশি খারাপ। তো আইসিইউতে ভর্তি করাতে মানে ভর্তি করানো লাগবে, তোমরা কি বলতেছো। আমি ডাক্তারে বললাম আসলে আপনি আমাকে আমার সাথে একটু সত্যি করে কথা বলেন যে বাবা যে অবস্থা বর্তমানে কোন মানে কিরকম কি অবস্থা আছে, আমরা যে আইসিইউতে ঢুকামো আসলে কি আইসিইউতে মারা যাবে নাকি আমরা দেখতে পারবো কিনা। তো আমি সিদ্ধান্ত করলাম, আমার মাথা তো হঠাৎ এটা আসলে আসলে। তো ডাক্তার আমার সাথে খোলামেলা শেয়ার করলো যে আসলে তোমার বাপ বেশি দিন টিকবে না। তো রিকোয়েস্ট করতে হয়েছে আইসিইউ মধ্যে ঢুকানো, এখন তোমাদের ইচ্ছা যে আইসিইউ মধ্যে ঢুকানো। পরে ডাক্তার এই কথা বললো, সিদ্ধান্ত করলাম, হঠাৎ আমার সিদ্ধান্ত করলাম কেন জানি আমার মনে হইতেছে যে বাবা টিকবে না বেশি দিন। পরে আর আইসিইউতে ঢুকাইলাম না। পরে রুমে রাখলাম, একটা নর্মাল রুমে। রুমে বলতে মানে তারা হসপিটালের যে রুম, খুব ভালো রুম। ওইখান থেকে মানে মা তো টোটালি মানে বাড়ি থেকে নেওয়ার পর মানে সরতেছে না, ঘুম হইতেছে না। মা আবার অসুস্থ হয়ে যেতেছে, ডায়াবেটিস রোগী। তারপর হচ্ছে যে ওইখানে মানে যত ঘন্টা যাইতেছে আসলে মূলত বাবা দেখতে পরিস্থিতি এত খারাপ যাইতেছে বলার ভাষা নাই।
তারপর বলতেছি যে তারপর বোন হচ্ছে কাতারে, বোনের কল দিলাম যে বাবার অবস্থা বেশি ভালো না, মনে হয় না বাবা টিকবে। তো এখন কি করবি আসলে, বাবারা যদি চাইতে মন চায় তাহলে ইমার্জেন্সি টিকিট আসতে হবে। তারপর বাবা ইয়া সরি তারপর বোনে ইমার্জেন্সি টিকিট কেটে আসলো। আসার পর বোনও এসে কথা বলতে পারলো না। যখন বাবার মানে ওই যে কি বলে নল দিয়ে যখন কানা দিই, মানে এত পরিমাণ খারাপ লাগতেছে বলার ভাষা নাই। এত পরিমাণ খারাপ লাগতেছে নল দিয়ে যখন কানা দিয়ে, বাবার সাথে কথা বলতে পারতেছি না, মানে যা একটা অবস্থা। পরবর্তীতে মানে নল দিয়ে খানা দিয়ে যাচ্ছি, আমি যাই না। পরে ঢাকাতে চলে আসি, বাড়িতে যাই না। বাড়িতে গেছি মাঝখান কুমিল্লা থেকে একবার, তারপরে একবার যাই আবার চলে আসি। পরবর্তীতে বাবা যে হঠাৎ এত তাড়াতাড়ি চলে যাবে আমি জীবনে কল্পনা করছি না মূলত। নয়তো আমি বাবার কাছ থেকে সরতাম না। যে আমি বলছি যে আমি বাড়িতে যাই, বিকাল মানে দুপুরে মনে হয় বাড়ির দিকে রওনা দিয়েছি ঢাকা থেকে, রাত্র থাইকিয়া তারপরে সকালে আবার ফার্স্ট টিভি চইলাম ফজরের পর। তো আমি আসলে জানতাম না জিনিসটা যে বাবা এইভাবে চইলা যাবো এই টাইমে, মানে ফজরের টাইমে। তো ফজরের টাইমে আমি মূলত বাড়িতে যাওয়ার কারণ, বাড়িতে যাইতাম না, বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে যে কিছু টাকা আবার বাড়ি থেকে আনার, মানে আনা লাগবে। তারপর হচ্ছে যে আবার আমার মেয়েটা আবার হঠাৎ জ্বর হচ্ছে, তার মানে ছোট, তার আবার দেখতে গেলাম বাড়িতে, এই কারণে যাওয়া। পরবর্তীতে সকাল ফার্স্ট টিভি যখন আমি রওনা দিই, এই সময় হচ্ছে যে মানে আমাদের চান্দিনাতে বাসে ওঠার পর তখন কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ বোনে ফোন দেয় যে আসলে বাবা তো নাই, বাবা আল্লাহ ডাকে সাড়া দিয়েছে। আসলে এই কথা শোনার পর এত পরিবার কান্না করছি, বাসায় বাস পথে মনের শুধু এবার বলছি যে আসলে কোন কারণে বাড়িতে গেলাম, মরার সময় ভাবলে দেখলাম না। বাসে এত পরিবার কান্না করছে, মানুষ দেখে সবাই মানে সান্ত্বনা দিতেছে। আসলে সবাই জিজ্ঞাসা করতেছে হঠাৎ কেন ছেলেটা কান্না করতেছে। ড্রাইভারের সাথে বসা ছিলাম, ড্রাইভারও আমার সান্ত্বনা দিতেছে। আমি বলছি কি হয়েছে, আমি বলতেছি বাবা মারা গেছে। হঠাৎ তাকায় রয়েছে, এটা শুনে তো পরিবার কান্না বলা বাজারে। পরবর্তীতে বাসের ড্রাইভার টিস্যু দিল, ড্রাইভারটা অনেক ভালো ছিল, টিস্যু দিল। আমি ড্রাইভারে বললাম যে আমি কি একটু যদি জলদি যাইতে পারে খুব ভালো হবে আমার না। তো ড্রাইভার অনেক চেষ্টা করছে আসলে, মানে স্পিডে যাওয়ার জন্য, খুবই স্পিডে গেছে। বিশেষ করে যখন হসপিটালে যখন ঢুকি, রুমে যখন ঢুকি, আমার দেখে সবাই কান্না করতেছে। বোন ওই বাজিতে চলে আসলো আবার বাবার দেখার জন্য। পরবর্তীতে আমার দিকে সবাই মা কান্না, ভাইও কান্না করতেছে, বোনও কান্না করতেছে, বোনের সাথে বই যাবে আসছিল, সবাই কান্না করতেছে। মনটা অনেক শক্ত করে সবার সান্ত্বনা দিলাম যে আল্লাহর ডাক, আসলে আল্লাহ যেটা ভালো মনে করে নিয়ে গেছে। তো তারপর ওইখান থেকে একবারে মানে বাড়িতে কল দিলাম, বাড়িতে কল দিয়ে তারপরে মাইকিং হলো, সবাই গ্রামে সবাই শুনল। এত আফসোস, এত অল্প বয়সে চলে গেল, ভালো বয়সে চলে গেল, সবাই মানে যে একটা অবস্থা। পরবর্তী এখান থেকে দোয়ায় প্ল্যান করছি, হসপিটাল থেকে দোয়ায় মানে দোয়া জায়গা আছে, ইসলামিক যেহেতু হসপিটাল দোয়া জায়গা আছে, তখন ওইখান থেকে দোয়ায় মানে ডিরেক্টলি বাড়িতে নিয়ে গেছি। তখন মানুষ বলেছে ডাক ভাঙছে, মানুষ এত পরিবার মানুষ বাইরে যাওয়ার জন্য
এত তাড়াতাড়ি বাপ চলে যাবো আমি কল্পনা করছি না। আসলে ভিডিওটা শেয়ার করলাম না, আসলে প্রত্যেক রমজান আসলে আজকে কয়েকটা রমজান আর কি, বেশি রমজান হচ্ছে না মনে হয় আজকে লইয়া। এবার লইয়া মনে হয় 3টা রমজান নাকি 2টা, আমার সঠিক খেয়াল নাই, ডেট চেলে করতে পারতাম। তো প্রত্যেক রমজান আসে আসলে এত পরিমাণ মানে বাবার জন্য মানে দিলটা এত পরিমাণ কাঁদে বলা ভাষা নয়। যে বাপের হাতে নিজে বন্টন করতো সবকিছু, আল্লাহর রাস্তায় সবারই দিত। এই কারণে ভিডিওটা করা। আসলে মানুষ আয়সা বলে যে আসলে যে মানে হুজুর, আমার বাবার নাম মানে হুজুর, মানে গ্রামের মানুষ সবাই কিন্তু, তো বলতেছে মানে হুজুর থাকতো তো আমরা না করছে না, যেভাবে ভোগ দেওয়ার চেষ্টা করছে। তো আসলে মানে কি বলবো, মানে বাবার কথা মনে করলে এত পরিবার কান্না আসে, বলার ভাষা নাই, মানে ধৈর্য হারায় যায়। ভিডিওটা, বিশেষ করে ভিডিওটা কোনো শেয়ার করার কোনো প্ল্যান ছিল না আমার, কোনো প্ল্যানই ছিল না। শুধু রমজানটা আসলে কি রে জানি আমার অতিরিক্ত বাবার কথা মনে হয়, আমার কোনো প্ল্যানই ছিল না ভিডিওটা শেয়ার করা। মানে রমজানটা আসলে আমার বাপের কথা অতিরিক্ত মনে হয়, বাপের কথা। যাই হোক, ভিডিওটা বেশি লং করব না। তো এবার হচ্ছে যে ওই যে প্রথম ফার্স্টে বললাম যে মানে 20 জনকে দেওয়ার চেষ্টা করছি ইফতারি। তারপর হচ্ছে যে আবার সিদ্ধান্ত করলাম যে মানে আমরাই সিদ্ধান্ত করলাম যে ছোট ভাই আবার বলল যে আমি আবার দিতে চাই 20 জন। তো এটার জন্য এটা শুনে খুব খুশি হলাম যে আসলে ছোট ভাই মন থেকে যে বললো যে আমার একটা ইচ্ছা আছে যে আমি আরো 20 জনকে দেন। তো মূলত এখনো পর্যন্ত যা কাজ আছে সংসার সব কিছু আমিই করি, ছোট ভাই এদিক সেদিক করে না। তারপরে এখন আবার সিদ্ধান্ত, কালকে আবার অলরেডি 20 জনকে দেওয়ার শেষ, কালকে আবার 20 জনকে মানে দেওয়ার জন্য প্ল্যান করতেছি, অলরেডি করে ফেলছি যে কালকে আবার 20 জনকে দেবো আর কি। তো এই কারণে ভিডিওটা আসলে করা যে রমজান আসলে কি মানে এত পরিমাণ খারাপ লাগে বাবার জন্য, বলার ভাষা নেই। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার বাবার জন্য খাস করে দোয়া করবেন আমার কাছে, এটাই আমার রিকোয়েস্ট। আসলে বাবারে যখন সুস্থ ছিল মানে ওই সময় আসলে অনেক সময় অনেক কথা শুনতাম না, প্রবাসে থাকার কারণে মানে যখন বাবা টাকা মানে চাইতো মানে দিতাম, মানে পরে দিতাম, যে মানে চাওয়ার লগে লগে দিতাম না আর কি, পরে মানে দিতাম আর কি, আবার ফাটাইতাম টাকা আর কি। তো আসলে ওইগুলা মনে পড়লে যে কেন যে এরকম করলাম, মানে ওই সময় মানে ওগুলা মনে পড়লে খুব খারাপ লাগে, বলার ভাষা নাই এখন বর্তমানে। তো আসলে যার বাবা আছে সম্মান দেওয়ার চেষ্টা করেন, এবং মা বাপ যারা আছে সম্মান দেওয়ার চেষ্টা করেন, মা বাবার সাথে খারাপ ব্যবহার যাতে না করেন, ওইটা আমার রিকোয়েস্ট। আসলে বাবা হারাই গেলে একমাত্র বুঝবেন যে বাবার জায়গাটা মানে খালি যে মানে হবে, এটা একমাত্র যার বাবা চলে যায় একমাত্র তারাই বলতে পারবে। এই ভিডিওটা যারা দেখতেছেন যার বাবা না, একমাত্র তারাই বলতে পারবে আসলে যে বাবার মর্মটা কতটুক। তো আসলে খুব খারাপ লাগলো আসলে জিনিসটা, মানে রমজান আসলে আমার এত পরিমাণ খারাপ লাগে, আর যখন আমার বাবার কথা মনে পড়ে মানে আমার মানে এত পরিমাণ খারাপ লাগে। আর আমার জন্য আলাদা মানে একটা টান আছিল বাপের, মানে বাপের প্রতি আমার আলাদা একটা টান আছে। তারপরে বাপেরও আমার একটা আলাদা টান আছে, মানে আমার ভিতরে একটা টান আছে যে মানে তাদেরকেও ভালোবাসে, মানে মানে কেন জানি মানে আমাকে মনে হচ্ছে যে বাপে এত কথা কোয়ার পরে মানে আমারে বেশি ভালোবাসতো আর কি। একটা আছে না যে একটু বেশি কম এই আর কি। তো সবাইরে ভালোবাসতো। রমজানটা আসলে আমি বারবার বলতেছি, রমজান আসলে আসলে আমি বাবার কথা মনে পড়ে এত খারাপ লাগে, বলার ভাষা নেই। তো ভিডিওটা বেশি লং করবো না, আসলে ভিডিওটা শেয়ার করার কোনো আমার প্ল্যানই ছিল না,
বলবেন যে যাদের বাবা আছে অন্তত যারা ভিডিও দেখে হয়তো বুঝতে পারবে, যাদের বাবা নাই হয়তো বুঝতে পারবে আর কি। তো আমার জায়গায় দেখি আমি শুধু নামাজ পড়ে এতটুকু বলি, আল্লাহ আমার এত পরিমাণ তুমি আমার সম্পদ দাও যাতে আমি মানুষের পাশে দাঁড়াতে পারি এবং কি হেল্প করতে পারি, সব সময় মানুষের পাশে দাঁড়াতে পারি। তো এটার জন্য মানে নামাজ পড়ে সবসময় আল্লাহ কাছে এটাই বলি যে আল্লাহ এত পরিমাণ টাকা দাও যে মানুষ মানুষ যাতে আমার কাছে না আসে, যাতে মানে যাতে ফিরে না যায়। তো আসলে ফিরে গেলে খুব খারাপ লাগে মূলত। তো এই কারণে মূলত ভিডিওটা আমার করা আর কি। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, খাস করে আমার বাবার জন্য দোয়া করবেন, এটাই আমার রিকোয়েস্ট। ইনশাল্লাহ সামনেতে আরো বেশি দেওয়ার চেষ্টা করবো। আমার জন্য একটু দোয়া করবেন যাতে মানুষের পাশে সবসময় দাঁড়াতে পারি। ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে মানুষের পাশে বুঝতে পারে ভিডিওটা আর কি। তো সবাই এ পর্যন্ত ভিডিওটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।